আমি নাকি ধর্ষক, তাও নিজের আপন ছোট বোনকে ধর্ষণ করার চেষ্টা করছি। ছোট বোনের মুখে এমন কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। যে বোন নিজে না খেয়ে তার নিজের খাবার আমার মুখে তুলে দিত, তার মুখে এমন একটা কথা শুনবো আমি কখনো কল্পনাও করি নাই। কিন্তু আমি বুঝতে পারছি না ও আমার সাথে কেন এমন করছে, কেন আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। যেখানে সবাই আমাকে অপছন্দ করে সেখানে আমার এই একটা মাত্র বোন আমাকে ভালোবাসতো, আর সে আমার নামে এমন একটা মিথ্যা অপবাদ দিল। ভাবতেও আমার বুক ফেটে যাচ্ছে। আমি মাথা নিচু করে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার দু চোখ দিয়ে টলমল করে পানি বের হচ্ছে। ছি! আমি কখনো ভাবতে পারি নাই তুই এমন একটা জঘন্য কাজ করবি। আসলে তোকে জন্মের পরেই মেরে ফেললে ভালো হতো। তুই এমন একটা কাজ করবি জানলে তোকে অনেক আগেই গলা টিপে মেরে ফেলতাম। বাবা, বিশ্বাস করো, আমি এমন কোনো কিছু করি নাই। এই বোন, তুই আমার নামে কেন এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস বল না। তুই তো জানিস আমি কিছু করি নাই। তুই একটু বাবাকে বল আমি কিছু করি নাই, প্লিজ বোন আমার। আমি তানজিনের দিকে তাকিয়ে কথাটা বললাম। তানজিনা আমার দিকে তাকিয়ে আবার নিজের চোখ সরিয়ে নিল, আর আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। কিন্তু তানজিনা আর কোনো কথা বলছে না। আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে অশ্রুমাখা নয়নে মায়ের দিকে তাকালাম, কিন্তু আমার জন্য মায়ের মনে কোনো মায়া দেখতে পাচ্ছি না, শুধু ঘৃণা দেখতে পাচ্ছি। এমনিতেই বাবা মা আমাকে ভালোবাসে না, ভালোবাসা তো দূরের কথা, আমাকে দেখতেও পারে না। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় আমি কি সত্যি তাদের ছেলে, আমাকে কেন তারা এত অবহেলা করে, কি দোষ আমার। তুই যে এমন অমানুষ হবি আমি কখনো চিন্তা করতে পারি নাই। তোকে যে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, এখন নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হচ্ছে। কিভাবে পারলাম এমন কুলাঙ্গার ছেলে জন্ম দিতে? আম্মু, আমি কিছু করি নাই, প্লিজ আমাকে বিশ্বাস করো তোমরা। তানজিনা মিথ্যে বলছে আমার নামে। আমি এই কথা বলে শেষ করার আগেই আব্বু এসে তার শরীরের সব শক্তি দিয়ে আমার বুকে অনেক জোরে একটা লাথি দিল। আমি নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। তারপর আব্বু একটা লাঠি নিয়ে এসে আমাকে মারতে শুরু করে। আমাকে অনেকক্ষণ মারলো, আমার শরীরের অনেক জায়গা দিয়ে রক্ত বের হতে শুরু করে দিল। তাও আব্বু আমাকে মেরেই যাচ্ছে। আমি মাগো মাগো বলে চিৎকার করছি, কিন্তু আমার কথা কারো কান অব্দিও যাচ্ছে না। আমি আর সহ্য করতে না পেরে আম্মুর পা ধরে পড়লাম, আর বলতে লাগলাম, আব্বু আমাকে আর মেরো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করি নাই। আব্বু আমার কথা বিশ্বাস করলো না, আমাকে তার পা দিয়ে আবার লাথি মেরে দূরে সরিয়ে দিল। আমি গিয়ে খাটের কোনো একটা বাড়ি খেয়ে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় রক্তে আমার জামা লাল হয়ে গেল। আমি অশ্রু সজল চোখে আমার বোনের দিকে করুণার দৃষ্টিতে তাকালাম। আমি তানজিনের দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। যে বোনের চোখে পানি আমি সহ্য করতে পারতাম না, আজকে তার চোখের পানি দেখে আমার খুব ঘৃণা হচ্ছে। আমি মায়ের দিকে তাকালাম, কিন্তু আম্মু আমার দিক থেকে তার চোখ সরিয়ে নিল। আব্বু আমাকে আবার মারতে শুরু করে দিল, আমাকে অনেকক্ষণ মারলো। আমি আর সহ্য করতে পারছি না, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আমি এবার মা গো বাবা গো বলে চিৎকার দিচ্ছি, কিন্তু আমার চিৎকারের শব্দ আব্বুর কান অব্দিও যাচ্ছে না। আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে নিজেকে বন্ধ রুমের ভেতরে আবিষ্কার করলাম। চোখ খুলে দেখি আমি ফ্লোরে শুয়ে আছি, পুরো শরীর ব্যথা হয়ে আছে, শরীর নাড়াতে পারছি না। পেটে অনেক ক্ষুধাও লেগেছে, ওঠার চেষ্টা করলাম কিন্তু পারছি না, তাই আবার ফ্লোরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে চোখ খুলে অনেক কষ্ট করে দাঁড়ালাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আরিয়া অনেকগুলো কল দিছে। ও, আপনারা তো বলাই হয়নি আরিয়া আসলে কে। আরিয়া আমার গার্লফ্রেন্ড, আরিয়ার সাথে আমার 4 বছরের রিলেশন। আরিয়া আমার বিষয়ে সব কিছুই জানে। আরিয়ার ব্যাপারে বাকি গল্প ওর সাথে থাকলেই জানতে পারবেন। মূল গল্পে চলে যাই। আমি আরিয়ার কল দেখে সাথে সাথে আরিয়াকে কল ব্যাক করলাম। আরিয়ার সাথে সাথে কল রিসিভ করে যা বললো, আমি এটা শোনার জন্য মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কি রে, যেখানে আমি তোর কল ইগনোর করার কথা সেখানে তুই আমার কল রিসিভ করছিস না? তুই যে এতটা নিচু মনের মানুষ আমি কখনো ভাবতে পারি নাই। শেষে কিনা নিজের ছোট বোনের সাথে। আমার ভাবতেও খারাপ লাগছে যে তুই এত খারাপ, আর আমি তোর সাথে এতদিন রিলেশন রেখেছি। নিজের ওপর ঘৃণা হচ্ছে এখন। তোর যখন এতই ইচ্ছে হয়েছে আমাকে বলতি, আমরা বিয়ে করে নিতাম। আরিয়া, তুমি তো আমাকে অন্তত বিশ্বাস করো, আমি কিছু করি নাই। তুই চুপ থাক। তুই কেমন সত্যি কথা বলবি আমি বুঝতে পারছি। তুই না বলতি তোর ছোট বোন তোকে অনেক ভালোবাসে, আর তুই তার সেই সুযোগ নিয়েছিস, তাই না? যে ছেলে নিজের বোনের সাথে এমন কাজ করতে চায় সে আর অন্য মেয়েদের সাথে কি করবে আমার জানা হয়ে গেছে। শোন, তুই আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, আর আজকে থেকে আমাদের মধ্যে কোনো রিলেশন নাই। আরিয়া, আমার কথাটা।
টুট টুট করে কলটা কেটে গেল। তারপর আমি আবার কল দিলাম, কিন্তু আরিয়া কল কেটে দিচ্ছে। তো আমি বারবার কল দিচ্ছিলাম, তাও কেটে দিচ্ছে বারবার। একটু পরে আরিয়া নিজের ফোন বন্ধ করে দিল। আরিয়াও আমাকে বিশ্বাস করলো না। আমার খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, কিন্তু আমি সেটাও পারছি না। কারণ আমি যে ছেলে, ছেলেদের কান্না বুকের ভেতরেই থাকে, আর বোবা কান্না করতে হয়। বসে বসে ভাবছি এইখানে আমি আর থাকবো না, যার জন্য এই বাড়িতে পড়ে আছি। এত অবহেলার পরেও সেই কিনা আমাকে মিথ্যা অপরাধী বানিয়ে দিল। আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর থাকবো না এখানে। কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো আর কোনো আত্মীয় নেই। কখনো এই গ্রাম ছেড়ে কোথাও যায়নি কখনো। যেদিকে দু চোখ যায় সেখানেই চলে যাব। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। আমি একটা ব্যাগ, নিজের কয়েকটা জামা নিয়ে আমার রুম থেকে বের হয়ে গেলাম। মা বাবাকে একবার দেখতে ইচ্ছে করছে খুব, ভালো করে হাঁটতেও পারছি না, পায়ে অনেক ব্যথা। ধীরে ধীরে মা বাবার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজার সামনে গিয়ে দেখি বাবা মা ঘুমিয়ে আছে। খুব ইচ্ছে করছে শেষবারের মতো আম্মুকে জড়িয়ে ধরতে, আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারবো না। আমি তাদের রুমে গেছি, জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। নিজের চোখের পানি মুছে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করে দিলাম। একটু সামনে যেতে দেখি একটা ট্রাক দাঁড়িয়ে আছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা ঢাকায় যাবে। আশেপাশে তাকিয়ে দেখি কাউকে দেখতে পাচ্ছি না, তাই তাড়াতাড়ি করে আমি ট্র্যাকের উপরে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যে আমার চোখেই ঘুম চলে আসে। আমি চোখ খুলে দেখি আশেপাশে বড় বড় দালান কোঠা। সবার কাছে শুনেছি ঢাকাতে নাকি অনেক বড় বড় দালান থাকে। একটু পরে ট্র্যাক দাঁড়িয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ট্র্যাক থেকে নেমে গেলাম। আমার ব্যাগটা কাঁধের উপরে নিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। পেটে অনেক ক্ষুধা লেগেছে, আর হাঁটতেও পারছি না। এমন সময় অনুভব করলাম কেউ আমাকে পেছন থেকে আমার জামা ধরে ডাকছে। আমি পেছনে তাকিয়ে দেখি একটা বাচ্চা ছেলে। স্যার, আমাকে কিছু টাকা দিবেন? আমি কিছু কিনে খাবো, অনেক দিন ধরে কিছু খেতে পারছি না, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন স্যার। আমি ছেলেটার দিকে তাকিয়ে খুব মায়া লেগে গেল। আমি আমার পকেটে হাত দিয়ে দেখি মাত্র 10 টাকা আছে। আমারও অনেক ক্ষুধে পেয়েছে। 10 টাকা তো আমারই লাগবে, কি করব বুঝতে পারছি না। আমি হয়তো একদিন না খেয়ে আছি, আর ছেলেটা কতদিন না খেয়ে আছে কে জানে। তাই আমি ছেলেটাকে 10 টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিলাম। আশেপাশে তাকিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় পিছনে একটা গাড়ি এসে আমাকে অনেক জোরে ধাক্কা দিল। আমি সাথে সাথে রাস্তায় পড়ে গেলাম। এমনিতেই শরীরটা অনেক দুর্বল, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আমি আর তাকাতে পারছি না। আমার চোখ বন্ধ হয়ে আসলো, আর আমি অজ্ঞান হয়ে রাস্তার পাশেই পড়ে আছি। যখন জ্ঞান ফেরে আমি চারদিকে তাকিয়ে দেখি আমি একটা রুমের মধ্যে শুয়ে আছি। ভালো করে তাকিয়ে দেখি এটা হাসপাতাল। তখন রুমে একটা মেয়ে প্রবেশ করে, সাথে একজন মহিলা। মহিলাটা আমার কাছে এসে বলল, এখন কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, বাট আপনারা কে আর আমি এখানে কেন? মিসকাত রহমান আর ও আমার মেয়ে জিনিয়া রহমান। আর আমি অফিসে যাওয়ার সময় দেখি তুমি রাস্তায় পড়ে আছো, তাই আমি গাড়ি করে তোমায় হাসপাতালে নিয়ে আসি। আমি আন্টির কথা শুনে মনে মনে ভাবলাম যে পরিবারকে নিজ থেকেই বেশি ভালোবাসি, তারাই কখনো আমাকে বুঝতে পারলো না, আর তারা আমাকে। কি হলো বাবা, কি ভাবছো? আমি আন্টির কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে এসে বললাম, না আন্টি কিছু না, তবে আন্টি আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে কি সব বলো, এটা তো আমাদের কর্তব্য। আর তুমি এখন রেস্ট নাও, আমার কাজ আছে একটু। আর জিনিয়া, তুই ওর জন্য ওষুধগুলো এনে সাথে রাখিস। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, আসি বাবা এখন আমি। বলেই আন্টি চলে গেল। আর তখন আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি একটা কাশি দিতেই তার হুঁশ আসে এবং আমাকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, এখন কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার কি নাম জানতে পারি? আর আপনার এরকম অবস্থা কিভাবে হলো? আমার নাম সোহাগ হাসান জয়। আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন কোথা থেকে যেন একটা গাড়ি এসে ধাক্কা দেয়, তারপরেই অজ্ঞান হয়ে যাই। পরে আর কিছু মনে নেই। ওকে, তাহলে আপনি এখন থাকেন, আমি ওষুধগুলো নিয়ে আসছি। বলেই মেয়েটি মুচকি হেসে চলে গেল। সত্যি বলতে তার হাসিটা অনেক সুন্দর ছিল। হঠাৎ করে আমার পরিবারের কথা মনে পড়তেই আমার মনটা খারাপ হয়ে গেল, আর ভাবতে লাগলাম আমার অতীত অতীত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করতে গিয়ে দেখি সবাই নাস্তা করে চলে গেছে। এটা নতুন না, সবসময় এমনটাই হয় আমার সাথে। আমি নাস্তার টেবিলে গিয়ে দেখি কোনো খাবার নেই। আমি একটু পানি খেয়ে কলেজের দিকে চলে গেলাম। আমাকে সবসময় হেঁটে হেঁটেই কলেজে যেতে হয়, আজকেও হেঁটে কলেজে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কলেজের ভেতরে ঢুকে গেলাম। কলেজে গিয়ে দেখি আরিয়া বসে আছে। আরিয়া আমাকে দেখে তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসলো। আজকেও হেঁটে হেঁটে আসছো? ভাবছেন আরিয়া কি করে বুঝলো আমি হেঁটে হেঁটে আসছি, তাই তো? আসলে আমার পুরো জামা ঘামে ভিজে গেছে, তাই বুঝতে পারছে।
আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তোমার বোনকে তো দেখলাম রিক্সায় করে আসছে, তুমি এটা আসলে কেন? কি বলবো, তুমি তো সব জানো। তারপর আরিয়া একটা রুমাল বের করে আমার মুখের ঘাম মুছে দিল। আমার সাথে আসো। কোথায় যাবে এখন? ক্যান্টিনে যাব, দেখেই তো মনে হচ্ছে নাস্তা করে আসো নাই। চলো আমার সাথে। আমি বুঝি না এই মেয়েটা সবকিছু বুঝে যায় কি করে। আমি আর কিছু না বলে আরিয়ার সাথে ক্যান্টিনে চলে গেলাম। তারপর আরিয়া নিজের পছন্দ মতো খাবার আনতে বললো। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে খাবার চলে আসলো। আরিয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ক্লাসে চলে গেলাম। 3 মাস পরে আমাদের পরীক্ষা। স্যার টাকার জন্য বলল। সব ক্লাস শেষ করে মাথা নিচু করে বসে আছি। এমন সময় আরিয়া আমার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? 3 মাস পরে তো আমাদের পরীক্ষা, কিন্তু আমি চিন্তা করছি আব্বুর কাছে টাকা চাইলে কি দেবে। আব্বু টাকা না দিলে তো আমি পরীক্ষা দিতেও পারবো না। আগে দেখো কি বলে আঙ্কেল, তারপরেরটা পরে দেখা যাবে। চলো এখন বাসায় যাই, দেরি হলে আবার আমার সমস্যা হবে। ঠিক আছে যাও। তারপর আমি আরিয়া থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলাম। একটু সামনে যেতে দেখি তানজিনা আমার জন্য রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া ওঠ আমার সাথে, আমিও তো বাসায় যাচ্ছি। না আব্বু, দেখলে আমাকে আবার মারবে। তুই যা, আমি হেঁটে যেতে পারবো। আরে উঠে বস তো, বেশি কথা বলিস না। তারপর তানজিনা আমাকে দৌড়াদৌড়ি করে রিক্সাতে ওঠালো। কিছুক্ষণের মধ্যেই বাসের সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। এদিকে আম্মুর উপর থেকে আমাদের দেখে ফেলছে। তারপর আমি আর তানজিনা বাসের সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলে আম্মু আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু ভাইয়াকে মারলে কেন? ভাইয়া কি করেছে আবার? ও তোর সাথে রিক্সা করে আসলো কেন? ওর সাহস হয় কি করে? ভাইয়া আসতে চায়নি, আমি তো জোর করে উঠালাম। তুই চুপ থাক, আমি জানি সব কিছুই। যা তুই তোর রুমে যা। তারপর তানজিনা নিজের রুমে চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এবার আমার মাথার চুল টেনে ধরলো। আমি অনেক ব্যথা পাচ্ছিলাম। আম্মু ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তুই রিক্সায় করে আসলি কেন? ও তোকে উঠতে বলেছে আর তুইও নাচতে নাচতে উঠে গেলি। এইবারের মতো আমাকে মাফ করে দাও, নেক্সট টাইম আর এমন হবে না। আজকে তোর খাওয়া বন্ধ। এই কথা বলে আম্মু চলে গেল। আমার চোখে পানি টলমল করছে। আমি চোখ মুছে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে গেলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে পানি ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করলাম। তারপর গোসল করে বের হয়ে নিজের রুমে বসে আছি। তানজিনা আমার রুমে চলে আসলো। ভাইয়া আমাকে তুই ক্ষমা করে দিস, আমার জন্য তোকে মার খেতে হয় সব সময়। তোর খুব কষ্ট হয় তাই না ভাইয়া? তানজিনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে চলে আসলো। তানজিনা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, ভাইয়া তুই এই বাড়ি ছেড়ে চলে যা, তুই এখানে থাকলে এরা তোকে বাঁচতে দেবে না, তোকে মেরে ফেলবে। তুই চলে যা এই বাড়ি ছেড়ে। তুই কি দেখিস না কিভাবে ব্যবহার করে তোর সাথে সব সময়? আমি এইবারে ছেড়ে চলে গেলে তুই ভাইয়া বলে কাকে ডাকবি? আর আমাকে কে খাইয়ে দেবে বল? এই দুনিয়াতে তো তোর মতো করে আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবেসে খাইয়ে দেয় না। তুই কি করে থাকবি আমাকে ছেড়ে? তোর কি কষ্ট হবে না আমি চলে গেলে? আমি কথা শেষ করার আগেই তানজিনা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি নিজে কান্না ধরে রাখতে পারলাম না। আমার চোখ দিয়েও পানি নামছে। তারপর দুই ভাই বোন অনেকক্ষণ কান্না করলাম। খুব কষ্ট হয়, আমার বোনটা আমার জন্য অনেক কথা শোনে। আমি কেমন ভাই ভাবতেও কষ্ট হচ্ছে। তুই এভাবে কান্না করিস না বোন, তোর কান্না আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা দেখ, আমি আর কান্না করছি না। দেখ ভাইয়া, আমি হাসছি। যা খাবার খেয়ে নে, অনেক বেলা হয়ে আসছে, না হলে সবাই খেয়ে নেবে তোকে রেখেই। আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই খাবি না? আয় একসাথে খাবো। আমার খিদে নাই বোন, তুই খেয়ে নে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তানজিনা আর কিছু না বলেই চলে গেল। আসলে আমার সত্যি খিদে পেয়েছে অনেক, কিন্তু ওকে কি করে বলবো যে আম্মু আজকে আমার খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি 1 গ্লাস পানি খেয়ে শুয়ে আছি, খালি পেটে ঘুমও আসছে না। অন্যদিকে আব্বু আম্মু তানজিনা একসাথে খেতে বসছে। আম্মু ভাইয়ার খাবার কই? ভাইয়া কি খাবে না? ওর আজকে খাবার বন্ধ করে দিয়েছি। কিন্তু কেন? কি করেছে ভাইয়া? ভাইয়ার তো কোনো দোষ ছিল না, আমি তো জোর করে নিয়ে আসছি ভাইয়াকে। তোকে আর ওর হয়ে উকালতি করতে হবে না, নিজের খাবার নিজে খেয়ে নে। হায় রে মানুষ, এক ছেলে ওইদিকে না খেয়ে খালি পেটে শুয়ে আছে, আর তোমরা মা বাবা হয়ে তার কোনো খোঁজও নাও না। এই কথা বলে তানজিনা নিজের খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। তুই আবার কই যাস? উঠলি কেন? এই খাবার আমার, তাই তো? আমি যা ইচ্ছে তাই করতে পারি। এই খাবার আমরা দুই ভাই বোন ভাগ করে খাবো।
এই কথা বলে তানজিনা খাবার নিয়ে আমার রুমে চলে আসলো। ভাইয়া ওঠ, তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি খাবার দেখে অনেক খুশি হয়ে গেলাম আর মনে মনে ভাবছি আম্মু হয়তো আমার জন্য খাবার পাঠিয়েছে তানজিনাকে দিয়ে। আম্মু দিচ্ছে নাকি এই খাবার? তানজিনা মাথা নিচু করে না বললো। নিমেষেই আমার মনে আবার কালো আধার নেমে আসলো। তাহলে এটা কার খাবার? আমার খাবার, এইটা তুই আর আমি ভাগ করে খাবো। এখন আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তুই খেয়ে নে, আমার খিদে নেই সত্যি। আমি জানি তোর খিদে আছে কি নেই, এখন বেশি কথা না বলে আমার সাথে খেয়ে নে। এই খাবার দিয়ে আমাদের হয়ে যাবে। তারপর তানজিনা আমার পাশে বসে আমার মুখে খাবার তুলে দিচ্ছে। আমার চোখ বেয়ে পানি পড়ছে। তানজিনা আমাকে তার হাত দিয়ে খাইয়ে দিচ্ছে আর আমি তানজিনাকে খাইয়ে দিচ্ছি। খাবার খেয়ে শেষ করে তানজিনা বের হয়ে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম ঘুরতে। একটা দোকানের সামনে যেতেই দেখি চকলেট। তানজিনা চকলেট খুব পছন্দ করে। আমি পকেটে হাত দিয়ে দেখি 20 টাকা আছে। তারপর ওর জন্য একটা চকলেট নিয়ে নিলাম আর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে নিজের রুমে বসে আছি বই নিয়ে। এমন সময় তানজিনা আসলো। ভাইয়া কি করিস? এই তো পড়ছি। তুই হঠাৎ আমার রুমে কেন আসলি? এমনি আসলাম। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি, কি জিনিস? দিচ্ছি দাঁড়া। তারপর আমি চকলেটটা বের করে তানজিনাকে দিলাম। চকলেট দেখে তানজিনা অনেক খুশি হয়ে গেল আর আমাকে জোরে ধরে বলল। আমার লক্ষ্মী ভাইয়া, অনেক ধন্যবাদ তোকে। আমি বুঝতেই পারিনি এমন একটা জিনিসে সে এতটা খুশি হবে। ওর খুশি দেখে আনন্দে আমার বুক ভরে গেল। আসলে কিছু কিছু মানুষ খুব অল্প কিছু পেলেই অনেক খুশি হয়ে যায়, যেমন আমার বোন। তারপর তানজিনা আমার রুম থেকে বের হয়ে গেল হাসি মুখে। খুব ভালোই লাগছে নিজের কাছে। তারপর খাটের উপরে বসে আছি, এমন সময় আরিয়ার কল দিল। আমি কলটা রিসিভ করলাম। এর মধ্যে একটা কথা বলি, আরিয়া আমাকে সবসময় নিজে থেকেই কল দেয়। আমি কল দিলেও সে কল কেটে আবার কল দেয়। আমি সত্যি অনেক ভাগ্যবান এমন একটা মেয়েকে আমার লাইফে পেয়ে। আরিয়া আমাকে অনেক ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। হ্যালো, কি করছো তুমি? কিছু না, শুয়ে আছি। তুমি কি করছো? বসে আছি। খাবার খেয়েছো? না, একটু পরে খাবো। তুমি? হুম, খেয়ে কল দিলাম তোমাকে। আচ্ছা, তোমার আব্বুকে বলেছো টাকার ব্যাপারে? না, খাওয়া দাওয়া করেই বলবো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কাল সকালে তাড়াতাড়ি আসবে কলেজে, ঠিক আছে? তাড়াতাড়ি কেন? দরকার আছে, আসলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। তারপর আরিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর কল কেটে দিয়ে আমি খাবার খেতে নিচে চলে গেলাম। টেবিলের সামনে যেতেই বুঝতে পারছি সবার খাওয়া হয়ে গেছে। আমি দেখলাম শুধু ভাত আর ডাল পড়ে আছে। আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর আব্বুর রুমের দিকে যাচ্ছি। খুব ভয় হচ্ছে কি না কি বলে, কিন্তু আমাকে যে বলতে হবে। আমি রুমের সামনে গিয়ে বললাম, আব্বু আমি ভেতরে আসবো? আম্মু আমার দিকে তাকিয়ে চোখ সরে নিল আর আব্বু ভেতরে যেতে বললো। আমি আব্বুর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কিছু বলবি তুই? জি। কিছু বললে বলে চলে যা, তোকে আমার সহ্য হয় না, তাড়াতাড়ি বল। আসলে আব্বু 3 মাস পরে আমার পরীক্ষা। স্যার বলছে আগে থেকেই টাকা জমা দেওয়ার জন্য। তো আমি কি করতে পারি? টাকাটা কবে দিবেন সেটা বলতে আসলাম। আমি এমনিতে তোর পেছনে অনেক টাকা খরচ করেছি, আর না, আর তোর এত পড়াশোনা করার কি দরকার? এত পড়াশোনা করতে হবে না তোকে, এখন যা আমার সামনে থেকে। আব্বুর কথা শুনে অনেক কষ্ট হচ্ছে। আমি আর কিছু না বলে আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম আর কান্না করতে থাকলাম। কি দোষ আমার, কেন আমার সাথে তারা এমন করে? আমি কি তাদের আপন সন্তান নই? আমার সাথে এমন ব্যবহার কেন করে সব সময়? খুব কষ্ট হচ্ছে আমার। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। খুব সকালে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রুমে বসে রইলাম কিছুক্ষণ। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। নাস্তা করতে গিয়ে দেখি সবাই নাস্তা করছে, আমাকে কেউ একটু ডাকলোও না। এসব এখন আর তেমন একটা খারাপ লাগে না। আসলে সব সময় এমন হয় আমার সাথে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম আর কাউকে কিছু না বলে হালকা নাস্তা করে বের হয়ে গেলাম। হেঁটে হেঁটে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখি আরিয়া আমার আগেই এসে বসে আছে। আমি গিয়ে আরিয়ার পাশে বসলাম। কি হয়েছে, আজকে এত সকাল সকাল আসতে বললে? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না। আচ্ছা, তোমার আব্বুকে বলেছো নাকি? তারপর আমি আরিয়াকে সব বললাম। আমার কথা শুনে আরিয়ার চোখে পানি চলে আসলো। আরে তুমি কান্না করো কেন? আসলে আমার ভাগ্য খারাপ, কিন্তু চিন্তা করো না, আমি পরীক্ষা দেবো। ভাবছি কয়েকটা টিউশনি করাবো, তাহলে আমার টাকা জোগাড় হয়ে যাবে। তোমার পড়াশুনো? তেমন সমস্যা হবে না, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা বাদ দাও এসব, এবার তোমার কথা বলো। চলো আজকে ঘুরে আসি, ক্লাস করব না। কোথায় যাবে?
নদীর পাড়ে, আমাদের সেই পছন্দের জায়গায়। ঠিক আছে, কিন্তু কিসের কিন্তু আবার? আমার কাছে যে কোনো টাকা নেই। মাথা নিচু করে বললাম। তোমাকে আমি টাকার কথা বলেছি? যখন আমার সাথে থাকবে তখন টাকা নিয়ে চিন্তা করবে না একদম। এখন চুপচাপ আমার সাথে চলো। তারপর আমি আর আরিয়া কলেজ থেকে বের হয়ে গেলাম। একটা রিক্সা দাঁড় করে দুজনে উঠে বসলাম। রিক্সা নিজের আপন গতিতে চলছে। আরিয়া আমার হাত ধরে আমার ঘাড়ে মাথা দিয়ে রাখছে। অপর পাশ দিয়ে আব্বুর জন্য অন্য একটা রিক্সা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় আব্বুর চোখে আমার চোখ পড়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার শরীর থরথর করে কাঁপছে। আর সেটা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? "আ- আ- আব্বু।" ভয়ে আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। আব্বু কি হয়েছে? আব্বু আমাদের দেখে ফেলছে। আজকে বাসায় গেলে আমাকে মেরেই ফেলবে হয়তো। আমার খুব ভয় হচ্ছে। আরে ভয় পাচ্ছ কেন? কিছু হবে না, চলো আমার সাথে। আরে তুমি তো জানো বাবা কেমন। আমি জানি আজকে বাসায় গেলে আমাকে মারবে। আমরা আজকে রাতে নদীর তীরে থেকে যাব, বাসায় যাব না। আরে গাধা, এত ভয় পাও কেন? ভয় পেলে হবে না এখন, চুপচাপ আমার সাথে চলো। তারপর কিছুক্ষণের মধ্যেই দুজনে নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে বসে আছি আমি আর আরিয়া। আরিয়া আমার কাঁধের উপরে তার মাথা রেখে নদীর দিকে তাকিয়ে আছি। আমিও নদীর দিকে তাকিয়ে আছি। দেখো আরিয়া, নদীর স্রোতের মতো যদি আমাদের জীবনটা হতো কত ভালো হতো, তাই না? কেউ আমাদেরকে কোনো কিছু দিয়ে বাধা দিতে পারতো না। সবসময় নিজের মতো করে বাঁচতে পারতাম। কখনো কেউ অবহেলা করতে পারতো না, তাই না? হুম। তারপর দুজনেই অনেকক্ষণ নদীর পাড়ে বসে এলাম। অনেকক্ষণ কথা হলো আমাদের মাঝে। এবার বাসায় যেতে হবে, চলো। আমি এই বাসায় যাব না, তুমি চলে যাও। কেন যাবে না? আমি বাসায় গেলে আব্বু আমাকে মারবে। আমি বাসায় যাব না। কিছু হবে না, চলো, আমি বাসায় দিয়ে আসছি তোমাকে। দরকার নেই, আব্বু তোমাকে অপমান করবে। আমি একাই যাচ্ছি। আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। আরিয়া এবার আমাকে জড়িয়ে ধরলো। আমিও খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর যে যার বাসায় চলে গেলাম। বাসার সামনে যেতেই খুব ভয় লাগছে। কাঁপা কাঁপা হাতে দরজায় কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ভালো করে দেখতে থাকলাম আব্বু আছে কিনা। দেখি আব্বুকে কোথাও দেখা যাচ্ছে না। চোরের মতো কি এমন দেখিস? না, কিছু না। এই কথা বলে আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। অনেকক্ষণ বসে এলাম নিজের রুমে। খিদেও লেগে গেছে। তানজিনা হয়তো এখনো স্কুলে আছে, তাই ও আমাকে ডাকতে আসে নাই। আমি নিজের রুম থেকে বের হয়ে দেখি খাবার টেবিলে সে আগের মতোই শুধু ভাত আর ডাল পড়ে আছে। আর সব ফ্রিজে রেখে দিছে। ফ্রিজে আমার হাত দেওয়া নিষেধ, তাই ওইগুলো খেয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে আছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে বসে আছি। হঠাৎ করে দরজার ওপাশ থেকে কেউ দরজাটা ধাক্কা দিচ্ছে। খুব ভয় পেয়ে গেলাম। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে পা জোরে ধরে বললাম, আব্বু আমাকে ক্ষমা করে দাও। আমি যেতে চাইনি, আমাকে মেরো না প্লিজ। আমার শরীরে অনেক ব্যথা হয়ে আছে। ভাইয়া ছাড়, কি করছিস এসব? তানজিনার গলার আওয়াজ শুনে আমি উপরের দিকে তাকিয়ে দেখি তানজিনা। কি হয়েছে ভাইয়া? আব্বু তো বাসায় নেই, 2 দিনের জন্য ঢাকা গেছে কি একটা কাজে। ও না, কিছু না। বলবি না আমাকে? তারপর তানজিনাকে সব বললাম। তানজিনার সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর তানজিনা চলে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আর আমার পরীক্ষাও চলে আসলো। এর ভেতরে অনেকবার আমি মার খেয়েছি বিনা কারণে, অনেক বকা খেয়েছি। আসলে আমি এই বাসা ছেড়ে যেতে পারি না। খুব ভালোবাসি সবাইকে। মা বাবা তো সন্তানের ভালো চায়, তাই তাদের এত অত্যাচার সহ্য করি। হয়তো তারা আমার ভালোর জন্য এইসব করে। কাল আমার পরীক্ষা। আমি বাসায় বসে কান্না করছি, কারণ আমি পরীক্ষা দিতে পারবো না। আব্বুকে অনেকবার বলছি, পায়ে ধরেও বলছি, তাও টাকা দিল না। খুব কষ্ট হচ্ছে। তাহলে কি আমার পড়াশোনা এভাবেই শেষ হয়ে গেল? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হচ্ছে। এমন সময় আরিয়া কল দিল। কি করছো তুমি? কিছু না, তুমি? শুয়ে আছি। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কই, ঠিকই তো আছে। ও আচ্ছা, যাই হোক, কাল পরীক্ষা দিতে কখন আসবে? আরিয়ার কথা শুনে আবার কান্না করে দিলাম। কি হয়েছে, কান্না করছো কেন? আমি পরীক্ষা দিতে পারবো না, আব্বু টাকা দেবে না বলছে। আমার কাছে তো এত টাকা নেই, আমি কি করে পরীক্ষা দেব? আরিয়া কিছু না বলে চুপ হয়ে আছে, আর আমি কান্না করেই যাচ্ছি। একটু পর কল কেটে দিয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম। রাতের খাবার না খেয়েই 1 গ্লাস পানি খেয়ে শুয়ে আছি। খুব খারাপ লাগছে, ঘুম আসছে না। অনেকক্ষণ পরে ঘুম নেমে আসলো। সকালে ঘুম ভেঙে গেল তানজিনার ডাকে। ভাইয়া উঠে ফ্রেশ হয়ে নে, আজকে না তোর পরীক্ষা। তানজিনার কথা শুনে আমার মন আবার খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বললাম, আমি পরীক্ষা দিতে পারবো না। আব্বু তো টাকা দেয় নাই, আর টাকা ছাড়া পরীক্ষা দিতে দেবে না। তুই পরীক্ষা দিতে যা, আর এই নে তোর সিট নাম্বার। আমি তানজিনার হাতে সিট নাম্বার দেখে অবাক হলাম।
কারণ টাকা জমা না দিলে তো সিট নাম্বার দেবে না। টাকা কে দিছে? যেই দেখ, তোর এত কিছু চিন্তা করতে হবে না, তুই এখন কলেজে যা রেডি হয়ে। এই কথা বলে তানজিমা চলে গেল। সত্যি অনেক ভালো লাগছে, এখন আমি সবার সাথে আবার পরীক্ষা দিতে পারবো। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমের ভেতর গিয়ে ফ্রেশ হয়ে কলেজের দিকে চলে গেলাম। কলেজের ভিতরে আসতেই দেখি আরিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আরিয়া একটা মুচকে হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। এখন চলো পরীক্ষা দিতে, পরীক্ষার পরে কথা হবে। তারপর আমি আর আরিয়া পরীক্ষার হলে চলে গেলাম আর খুব ভালোভাবেই পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষ করে আরিয়ার জন্য বসে আছি। আরিয়া একটু পরে আমার জন্য কাছে আসলো। চলো বাসায় যাব। না, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো ওই গাছটার নিচে গিয়ে বসি। তারপর আমি আর আরিয়া গিয়ে একটা গাছের নিচে বসলাম। আচ্ছা, আমার পরীক্ষার টাকাটা কে জমা দিয়েছে? আমার তো পরীক্ষা দেওয়ার কথা ছিল না, তাহলে কি করে সব হলো? এত কিছু না জানলেও হবে, এটাই বলবো, খুব ভালো রেজাল্ট করতে হবে তোমার। জানতে হবে, বলো আমাকে, না হলে আমি কাল থেকে আর পরীক্ষা দেবো না। তারপর আরিয়া আমাকে বলতে শুরু করে দিল। কাল তোমার সাথে কথা বলা 30 মিনিট পরে তোমার বোন তানজিমা আমাকে কল দিল। আমিও কলটা রিসিভ করলাম। কে আপনি? ভাবি, আমি তানজিনা, জয়ের বোন। ও, কেমন আছো তুমি আপু? আমি ভালো আছি। আচ্ছা, একটা কথা জানার জন্য কল দিলাম। কি কথা? ভাইয়াকে দেখলাম খুব কান্না করছে, আর তোমার সাথে কি নিয়ে যেন কথা বলছে। আসলে আমি দরজার পাশেই ছিলাম, ভালো করে কিছু শুনতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারছি যে কোনো একটা পরীক্ষার কথা বলছে। আমাকে বলবে কি হয়েছে আমার ভাই এইভাবে কান্না করলো কেন? আসলে আপু, কালকে আমাদের পরীক্ষা, কিন্তু তোমার ভাই পরীক্ষা দিতে পারবে না। তোমার আব্বু নাকি তাকে পরীক্ষা দিতে না করেছে, টাকাও দেয়নি। ও, কত টাকা হলে ভাইয়া পরীক্ষা দিতে পারবে? 5,000 মতো লাগবেই। আপু, আমি একটা কথা বলি, ভাইয়াকে বলো না, ঠিক আছে? আর আমার কাছে কিছু টাকা আছে, 3,000 টাকার মতো হবে। আমি আমার কিছু ফ্রেন্ডদের কল দিয়ে দেখি ম্যানেজ করতে পারি কি না। আপু, আর ম্যানেজ করতে হবে না, বাকিগুলো আমি দেব। আমার কাছেও কিছু টাকা আছে, হয়ে যাবে। তুমি এখন পাঠিয়ে দাও। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ভাবি। ভাইয়াকে কিন্তু আমার কথা বলো না। তারপর তানজিনা কল কেটে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই টাকা পাঠিয়ে দেয়, আর আমিও জমা করে দিই। আরিয়ার মুখে এমন কথা শুনে আমার দু চোখের পাতা ভিজে গেল, আর আরিয়াকে শক্ত করে জোরে ধরে কান্না করে দিলাম। এইভাবে কাঁদতে হবে না, ভালোভাবে পরীক্ষাটা দাও। তারপর আরিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমি আমার বাসায় চলে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্টও করি, তাই ভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যাই। আরিয়া আমার সাথে একই ভার্সিটিতে চান্স পায়। একদিন আমি বাসায় একা, আব্বু আর আম্মু কোথায় যেন চলে গেল। তখন বাসায় আমি আর তানজিনা ছাড়া কেউ নেই। তানজিনা খুব ভালো ভালো রান্না করে নিয়ে আসলো আমার জন্য। তারপর সব খাবার খেয়ে নিলাম। আব্বু আম্মু সন্ধ্যায় বাসায় আসলো। আব্বু আম্মু তানজিনাকে নিয়ে আমার রুমে আসলো। আমি অবাক হয়ে গেলাম তানজিনার চোখে পানি দেখে। তুই কান্না করিস কেন বোন, কি হয়েছে তোর? তানজিনা কিছু না বলে কান্না করেই যাচ্ছে। তোর লজ্জা করে না? আবার ওকে জিজ্ঞেস করিস কি হয়েছে? তানজিনা, বল তুই কি করছে ও তোর সাথে? আম্মু, তোমরা যখন কেউ বাসায় ছিলে না, তখন ভাইয়া আমাকে একটা খারাপ কাজ করতে বলে। আমি তখন আমার রুমে চলে যাই। ভাইয়া দরজা ধাক্কাধাক্কি করলো, আমি খুলিনি। তোমরা আজকে সময় মতো না আসলে আমার কি যে হতো। এই কথা বলে আবার কান্না করে দিল তানজিনা। তারপর এর সব কিছুই তো আপনারা জানেন। এবার বাস্তবে ফিরে আসি। আমি হাসপাতালের বেডের উপরে শুয়ে শুয়ে এসব পুরনো কথাগুলো ভাবছি, আর আমার চোখ দিয়ে পানি নেমে আসলো। হঠাৎ কারো কথা শুনে পেছনে নিজের চোখের পানিগুলো মুছে নিলাম। কি হলো? আপনি কান্না করছেন কেন? না, আসলে চোখে কি যেন পড়ছে, আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। তারপর আমি জিনিয়ার কাঁধের উপর ভর দিয়ে ওয়াশরুমের সামনে গেলাম। জিনিয়া ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে রইলো, আর আমি ভেতরে ঢুকে গেলাম। কিছুক্ষণ পরে আবার জিনিয়া আমাকে এনে বেডে শুয়ে দিল। জিনিয়া তার নিজের হাতেই আমাকে খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল। পরের দিন আন্টি আবার আসলো। তা বাবা, তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। আর তোমার বাসার নাম্বারটা দাও, তাদের কল দিয়ে বলে দিই, তারা হয়তো চিন্তা করছে তোমার জন্য। আন্টি, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। যারা ছিল তারা তো আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিছে। মানে কি বলছো তুমি এইসব? তারপর আমি ওনাদের সব কিছুই বললাম। আমার কথা সব শুনে চোখে পানি আসলো তাদের। তোমার মা বাবা এমন কেন? এমন অত্যাচার কি করে সহ্য করলে তুমি? আর তোমার বোন কেন এমন করলো?
আমি জানি না সবাই কেমন আমার সাথে এমন করে। আমি তো সবাইকে অনেক ভালোবাসি। এসব বাদ দাও, তুমি ভুলে যাও সব কিছু। আজ থেকে মনে করবে আমি তোমার মা। আন্টির কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হতে গেল। জিনিয়ার দিকে তাকাতে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পরে আন্টি চলে গেল। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। আমি এখন অনেকটাই সুস্থ, শুধু পায়ের সমস্যা রয়ে গেছে। ডাক্তার আমাকে দেখতে আসলো। তুমি তো এখন অনেকটাই সুস্থ হয়েছো, শুধু পায়ের সমস্যাটা ঠিক হতে 1 মাস লাগবে। ডক্টর, ওনাকে নিয়ে কি আমরা বাসায় যেতে পারবো? পারবে, তবে ওর সাথে একটা নার্স দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যেভাবে ওর যত্ন নিচ্ছ মনে হয় এই নার্সের দরকার নেই। ডাক্তারের কথা শুনে জিনিয়া একটা মুচকি হাসি দিল। তারপর জিনিয়া ফোন বের করে আন্টিকে কল দিল। আন্টি এসে আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেল। ভর দিয়ে হাঁটার জন্য আমাকে কাঠের 2টা স্ট্যান্ড দিল। এগুলোকে কি বলে নামটা মনে নেই। যিনি আমার অনেক খেয়াল রাখে, কখন কি করছি সব খেয়াল রাখে। মেয়েটা খুব ভালো। আমি রুমে শুয়ে আছি, এমন সময় যিনি আসলো। কি করছেন এখন আপনি? শুয়ে আছি। শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আমার রুমে বসে থাকতে ভালো লাগছে না, একটু ছাদে চলে গেলে ভালো হতো না? ওকে, চলুন। তারপর জিনিয়া আমাকে নিয়ে ছাদের উপরে চলে গেল। ছাদের উপরে বসে আছি দুজনে, খুব ভালোই লাগছে। তখন জিনিয়া বলল, আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বন্ধুত্বের মধ্যে কিন্তু আপনি চলবে না, তুমি করেই বলতে হবে। ওকে, আপনিও তুমি করে বলতে হবে। আবার আপনি? সরি, তুমি। তারপর জিনিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তাই আমরা নিচে নেমে গেলাম। জিনি আমাকে রুমের মধ্যে শুয়ে দিয়ে বের হয়ে গেছে। একটু পরে আমি স্ট্যান্ড দিয়ে ওয়াশরুমের ভেতরে গেলাম। বের হয়ে দেখি জিনি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাকে না বলেছি কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে? একা একা হাঁটতে গেলে কেন, যদি আবার ব্যথা পেতে? আসলে তোমাকে বিরক্ত করতে চাইনি, আর স্ট্যান্ড তো আছেই, তাই ওটা নিয়েই চলে গেলাম। আর যদি একা একা এইভাবে হাঁটো, তাহলে যে পা ভালো আছে ওইটাও ভেঙে দেব, বলে দিলাম। আচ্ছা সরি, আর হবে না এমন। মনে থাকে যেন। আর হ্যাঁ, তোমাকে কাল আমার একটা বান্ধবী দেখতে আসবে। কে সে আর আমাকে দেখতে আসবে, মানে কি? আরে মানে কিছু না, আসলে তোমার কথা বলছিলাম তাকে, তাই সে তোমাকে দেখতে চাইছে। ও আচ্ছা। অনেক বকবক হয়েছে, এবার খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাও। তারপর যিনি আমাকে খেয়ে দিল, ওষুধ খেয়ে দিয়ে শুয়ে দিল। আমার গায়ের উপরে একটা কাঁথা দিয়ে সে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবছি, আমার আপন মানুষগুলো আমাকে কিভাবে অবহেলা করতো, আর এরা আমার আপন না হয়েও আমাকে তারা আপন করে নিয়েছে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। চলে ঘুম ভেঙে গেল জিনিয়ার ডাকে। উঠে আসো, আমি তোমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যাই। আর তোমাকে দেখার জন্য আমার বান্ধবী চলে আসছে। ও আচ্ছা ঠিক আছে। তারপর আমি রেডি হয়ে আমার রুমে বসে আছি, তখন একটা মেয়ে আমার রুমে আসলো। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। আচ্ছা, আপনি না বলে আমাকে তুমি করেই বলতে পারেন। ঠিক আছে। আমার নাম রিয়া। আপনার নাম তো জয়, তাই না? হুম। আসলে আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। জিনিয়ার কাছে আমরা অনেক কথাই শুনলাম। তারপর রিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। রিয়া কিছুক্ষণ পরেই চলে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আমি এখন একাই হাঁটতে পারি। এর মধ্যে জিনিয়ার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। যিনি আমার অনেক খেয়াল রাখে, অনেক শাসন করে। আমার কেন জানি মনে হয় যিনি আমাকে ভালোবেসে ফেলছে, কারণ ভালো না বাসলে তো কেউ কারো এত কেয়ার করে না। হয়তো এটা ঠিক ও হতে পারে, আবার ভুলও হতে পারে। অনেকদিন ছাদে যাওয়া হয় না, আজকে আমি জিনিয়াকে ডাক দিয়েই একা একাই ছাদে চলে গেলাম। ছাদের উপরে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম, দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়া দেখে এগিয়ে গেলাম আর ওকে জিজ্ঞেস করলাম, কখন আসলে তুমি? একটু আগেই আসলাম। তা কেমন আছেন দুলা ভাই? আমি রিয়ার মুখে দুলাভাই ডাকটা শুনে অবাক হয়ে গেলাম। মানে কিসের দুলাভাই, কি বলছো এসব? দুলা ভাই মানে বোঝেন না? আসলে আমার ফ্রেন্ডের জামাই তো আমার দুলা ভাই হবে। আর জিনিয়া আপনাকে ভালোবাসে। জিনিয়াকে কিছু বলে নাই আপনাকে? রিয়ার মুখে এমন কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি হলো দুলা ভাই, কিছু বলছেন না কেন? আরে না, আমাদের মধ্যে এসব কিছু নেই, আমরা শুধু ভালো বন্ধু, আর কিছুই না। আমি রিয়ার সাথে কথা বলছি, এমন সময় জিনিয়া চলে আসলো, বলল, আরে তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি পুরো বাসা। তা কি কথা হচ্ছে তোমাদের? কি
কি রে, তুই দুলাভাইকে কিছু বলিস নাই এখনো? রিয়ার কথা শুনে জিনিয়াও চুপ হয়ে গেল। এই তুই কি বলছিস এসব? তুই যে ওনাকে ভালোবাসিস সেটা তুই এখনো বলিস নাই? রিয়া চুপ থাক প্লিজ। আমি কাউকে কিছু না বলেই নিজের রুমে এসে বসে রইলাম। আমার সাথে কেন হয় এমন? আমি কি করে সবার সাথে বেইমানি করব? আর আমি তো কখনো জিনিয়াকে ভালোবাসতে পারবো না। আমি তো আরিয়াকে ভালোবাসি। জিনিয়ার জন্য ভয় হয়, মেয়েটা অনেক রাগী, আবার কে থেকে কি করে বসে। আমি ওকে বোঝাবো, দেখি কি বলে। আমি বসে বসে এসব ভাবছি, তখন জিনিয়া আমার রুমে আসলো। রিয়ার কথায় কিছু মনে করো না, এমনি বলছে ও মজা করে। জিনিয়া, তোমাকে আমার কিছু কথা বলার আছে, যে কথাটা আমার অনেক আগেই বলা উচিত ছিল। কি কথা? আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, তার নাম আরিয়া। তারপর আরিয়ার ব্যাপারে জিনিকে সব কথা বললাম। জিনিয়ার সুন্দর মুখটা কালো হয়ে গেল। ও আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আমি খাটের উপরে শুয়ে আছি, ভালো লাগছে না কোনো কিছুই। কি করব আমি এখন? আমার কি করা দরকার? আরিয়া আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে, আর জিনিয়া আমাকে বিশ্বাস করে ভালোবেসে ফেলছে। একদিকে জিনিয়া, একদিকে আরিয়া। কি করব আমি বুঝতে পারছি না। এই বাসা থেকে আমি চলে যাব। আমি চলে গেলেই ভালো হবে, জিনিয়া আমাকে ভুলে যাবে এমনিতেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় জিনিয়া আমার রুমে আসলো। ওর দিকে তাকিয়ে দেখে চোখ ফুলে আছে, চোখের নিচে কালো দাগ বসে আছে। দেখে বুঝতে পারছি কাল সারা রাত মেয়েটা কান্না করছে। জিনিয়া, কি হয়েছে তোমার? এমন পাগলামি করছো কেন? চোখ ফুলে গেল কিভাবে? কিছুই হয়নি, নাস্তা করতে আসো। জিনিয়া চলে যাবে এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। জিনিয়া, আমার থেকে ভালো ছেলে তুমি ডিজার্ভ করো। আমার থেকে খুব ভালো ছেলে পাবে তুমি। তুমি সত্যিই খুব ভালো মেয়ে। তুমি দেখতেও যেমন সুন্দরী, তোমার মনটাও অনেক সুন্দর। আমার কোনো ভালো ছেলে দরকার নাই, আমার শুধু তোমাকে লাগবে। আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক অনেক ভালোবাসি জয়। জিনিয়া কান্না করতে করতে কথাগুলো বলছে। আমি কি করব বুঝতে পারছি না। চলো নাস্তা করতে হবে। তারপর আমি জিনিয়াকে সাথে নিয়ে নাস্তা করতে গেলাম, দেখে আন্টি বসে আছে। আমি আর জিনিয়া একটা চেয়ার টেনে বসে আছি। আমি খাওয়া শুরু করে দিলাম। আন্টিকে বললাম, আন্টি আমি আজকে এখান থেকে চলে যাব। কেন? আর কোথায় যাবে তুমি? জানি না, তবে আমি আর এখানে থাকতে পারবো না। আমি আজকেই চলে যাব। কেন বাবা, আমাদের বাসায় কি কোনো সমস্যা হচ্ছে তোমার? আর তুমি যাবেই বা কোথায়? এখানে তো আমরা ছাড়া তোমার আর কেউ নেই। দেখি একটা ব্যবস্থা তো হয়েই যাবে। জিনিয়া কিছু না বলে হাত ধুয়ে উঠে নিজের রুমে চলে গেল। আমি চুপচাপ খাবার খেয়ে আমার ব্যাগ গুছিয়ে নিলাম, বের হয়ে যাবো। এমন সময় জিনিয়া আসলো। কোথায় যাচ্ছ তুমি? জানি না, দেখি কোথায় যেতে পারি। যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। জিনিয়া এসব বলছে আর তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি এখানে থাকলেও আরো কষ্ট পাবে বেশি। আমার এখানে না থাকাই ভালো। তারপর আমি আর কিছু না বলে জিনিয়ার সামনে থেকে চলে এলাম। আন্টি থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। আন্টি আটকানোর জন্য অনেক রিকোয়েস্ট করছে, তাও আমি বের হয়ে গেলাম। এই শহর থেকে আমি চলে যাব। জিনিয়ার নাম্বারে কল দিচ্ছে, তাই ফোন অফ করে দিলাম। চলে গেলাম ট্রেন স্টেশনে। ওখানে গিয়ে ফোন চালু করে দেখি জিনিয়া অনেকগুলো কল দিছে, আন্টিও অনেকগুলো কল দিছে। একটা এসএমএস আসলো। মেসেজটা দেখে আমার চোখ ভেজে গেল। মেসেজটাতে লেখা ছিল, আমাকে একা করে চলে গেলে তাতে সমস্যা নাই, ভালো থেকো তুমি। আমিও এই দুনিয়ায় ছেড়ে চলে যাচ্ছি, আল্লাহ হাফিজ। মেসেজটা পড়ে আমার মাথায় আর কোনো কাজ করছে না। মেয়েটা যে কোনো কিছু করে ফেলতে পারে, যে রাগী মেয়ে। খুব চিন্তা হচ্ছে। হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো, দেখি আন্টি কল দিছে, তাই দেরি না করে কলটা রিসিভ করলাম। বাবা, তুমি কোথায়? জিনিয়া সুসাইড করতে চাইছিল, এখন ওকে নিয়ে আমি হাসপাতালে চলে আসছি। কোন হাসপাতালে আন্টি? সিটি হাসপাতাল। তুমি তাড়াতাড়ি আসো বাবা। আমি কল কেটে দিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে ঢুকে দেখি আন্টি কান্না করছে। আন্টি কি হয়েছে জিনিয়ার? বাবা, আমি জানি না কি হয়েছে। আমি ওর রুমে গিয়ে দেখি ওর এই অবস্থা, বিষ খেয়েছে মনে হয়। এখন কেমন আছে ও? ওর অপারেশন চলছে এখনো, ডাক্তার আসলে জানতে পারবো। ওর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বাবা? কেন এমনটা করলো ও? এই কথা বলেই আন্টি আমাকে জোরে ধরে কান্না করে দিল। আমার চোখ দিয়েও পানি বের হচ্ছে। নিজেকেই খুব অপরাধী মনে হচ্ছে। আমার জন্যই তো সব হচ্ছে। আমি কি করে আন্টিকে বলবো যে জিনিয়ার এই অবস্থা আমার জন্য হচ্ছে? আন্টি কিছু হবে না জিনিয়ার, চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি আর আন্টি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার, কি অবস্থা এখন ওর? এখন আর চিন্তা করার কিচ্ছু নাই। আমরা সব বিষয় বের করে নিয়েছি, যে এখন অনেকটাই সুস্থ আছে।
ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? একটু পরে পেশেন্টকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন পারবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর ঝিনিকে কেবিনে নিয়ে আসা হলো। আন্টি ভেতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। আন্টি কথা বলে বের হয়ে চলে আসলো। আমি ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢুকে গেলাম। জিনি আমাকে দেখে নিজের মুখ ঘুরে নিল। জিনিয়া, এসব কি করছো তুমি? নিজের মা বাবার কথা কি একটাবারের জন্য চিন্তা করবে না? তোমার কিছু হয়ে গেলে তারা কি নিয়ে বাঁচবে বলতে পারো? জিনিয়া অন্যদিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আমার দিকে তাকাও জিনিয়া, এসব পাগলামের মানে কি? আন্টি যদি এসব জানে উনি কতটা কষ্ট পাবে বুঝতে পারছো তুমি? আমি জানি, কিন্তু তুমি যখন বাসা থেকে বের হয়ে গেলে আমার অনেক কষ্ট হচ্ছিল। অনেকগুলো কল দিলাম কিন্তু তোমার ফোন অফ। আমি কি করব? আমার আমার কিচ্ছু মাথা কাজ করছিল না, তাই এসব করে ফেলেছি। এগুলো ঠিক না। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। তুমি কি দেখতে খারাপ নাকি? তুমি তো খুব সুন্দরী, যে কোনো ছেলেই তোমার প্রেমে পড়ে যাবে। তাহলে তুমি কেন পড়লে না আমার প্রেমে? জিনিয়ার এমন প্রশ্ন শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, তাই কথা ঘুরিয়ে নিলাম। এখন কেমন লাগছে তোমার? ভালো। এমন কাজ আর কখনো করবে না, ঠিক আছে? যদি কারো আমাকে জীবনের জন্য হারাবে বলে দিলাম। আমি তোমার বন্ধু হয়ে সব সময় তোমার পাশে থাকবো, কথা দিলাম। এইভাবে আর কখনো চলে যাবে না তো? না, যাব না। আর তোমার জন্য আমার থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে দেবো। আমি দাঁড়িয়ে, ঠিক আছে? তোমার থেকে ভালো আর কাউকে লাগবে না আমার। তোমার মতোই হলেই তো চলবে। আচ্ছা ঠিক আছে, এখন রেস্ট নাও। তারপর আমি জিনিয়ার কেবিন থেকে বের হয়ে গেলাম। একটা চিন্তা মাথা থেকে দূর হলো। জিনিয়া আমাকে নিয়ে আর পাগলামি করবে না। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। জিনিয়া এখন সুস্থ অনেকটাই, তাই তাকে নিয়ে বাসায় চলে গেলাম। একদিন পর আমি রুমের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে আন্টি আমার রুমে চলে আসলো। আমি আন্টিকে দেখে বসে বললাম, আন্টি কিছু বলবেন আপনি? হুম, তোমার সাথে আমার কিছু কথা ছিল বাবা। জি আন্টি, বলুন কি কথা। তুমি আবার পড়াশোনা শুরু করে দাও। আমাদের এখানে ভার্সিটিতে তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি আর জিনিয়া একসাথে যা আশা করতে পারবে। আমারও জিনিয়াকে নিয়ে চিন্তামুক্ত হবে। ঠিক আছে আন্টি, কিন্তু আমাকে যে গ্রামে যেতে হবে, সেখান থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে, না হলে তো আমাকে ভর্তি নেবে না। ঠিক আছে, তাহলে তুমি কাল চলে যাও গ্রামে, আর আমি এদিকে সব ঠিক করে নিই। জি আন্টি, ধন্যবাদ। ধন্যবাদ কিসের আবার? এই যে আমি আবার পড়াশোনা করতে পারবো, আমার খুব ভালো লাগছে। ধুর বোকা, মাকে কি কেউ ধন্যবাদ দেয় নাকি? আচ্ছা ঠিক আছে। তারপর আন্টি চলে গেল। রাতের খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় জেনি আসলো আমার রুমে। কি করছো তুমি? কিছু না, তুমি হঠাৎ কিছু বলবে নাকি? আম্মু বললো তুমি নাকি কালকে তোমাদের গ্রামে যাবে। হুম। ও আচ্ছা, ওখানে গেলে তোমার খারাপ লাগবে না? আমি কিছু না বলে চুপ হয়ে বসে আছি। আরে মন খারাপ করতে হবে না, সাবধানে যাও, ঠিক আছে? আর আমাদের সব কিছু জানিয়ে দিতে ভুলে যেও না আবার। হুম। তারপর জিনিয়া বের হয়ে চলে গেল। আমি আমার রুমে বসে আছি, শুয়েও আছি। অনেকদিন পরে গ্রামে যাব, কেমন যেন লাগছে। সবাই হয়তো এই কয়েক মাসে আমাকে ভুলে গিয়েছে। জয় নামের যে কেউ একজন ছিল, সেটা সবাই ভুলে গেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আন্টির ডাকে ঘুম ভেঙে গেল। রেডি হয়ে নাস্তা খেয়ে সবার সামনে থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। একটা ট্রেনে উঠে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের জানালার পাশে বসলাম। প্রায় 4 ঘন্টা পরে নিজের গ্রামে গিয়ে পড়লাম। ট্রেন থেকে নেমেই দেখি আমার বন্ধু জুনায়েদ দাঁড়িয়ে আছে। জুনায়েদ আমাকে দেখেই দৌড়ে আমার কাছে চলে আসলো, আমাকে জড়িয়ে ধরলো। কিরে, তুই এতদিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ, তোর কোনো খোঁজ খবর নাই। তোকে কত খুঁজেছি। বাদ দে ওসব কথা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো। আমার বাবা মা কেমন আছে দোস্ত? তুই ওইসব লোকদের এখনো বাবা মা বলে ডাকিস? তারা হয়তো আমাকে ভুল বুঝে বের করে দিছে, তাই বলে কি আমি আমার নিজের মা বাবাকেও ভুলে যাব? তুই তাহলে কিছুই জানিস না। কি বলতে চাইছিস তুই? আমি কিছু জানি না মানে কি? তুই যাদের এতদিন বাবা মা বলে জানতিস, তারা তোর আসল বাবা মা নয়, আর তারা এখন জেলের ভিতরে আছে। জুনায়েদের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ধপ করে মাটিতে বসে গেলাম। চারিদিক যেন ঝাপসা হয়ে আসছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমার চোখ ঘোলা হয়ে আসছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে আমার চোখ দিয়ে। আমি এসব বিশ্বাস করি না। তুই এসব কি বলছিস? তাহলে আমার আসল মা বাবা কারা? তুই গিয়ে তানজিনার সাথে কথা বল, ও সব জানে। আমি সব কিছু বলতে পারছি না দোস্ত, ক্ষমা করিস। আমি তানজিনা বলে কাউকে চিনি না। আমি সব থেকে আপন মনে করতাম যাকে,
সেই তো আমাকে মিথ্যা অপবাদ দিল। আর ওর সাথে আমি কথা বলতেও চাই না কখনো। যে বোনকে আমি এতটা ভালোবাসতাম শেষে সেও আমাকে মিথ্যা অপবাদ দিল। তানজিনা যা করেছে সব তোর ভালোর জন্যই করেছে। ওর নিজের বাবা মাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু কেন দিল আমি শিওর জানি না। তুই ওর সাথে গিয়ে কথা বল। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আমি এক দৌড়ে আমার বাসার দিকে চলে গেলাম। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতে তানজিনা এসে দরজা খুলে দিল। আমি তানজিনাকে দেখে নিজের চোখকে সামলাতে রাখতে পারলাম না। আমার চোখ দিয়ে অঝরে পানি নামছে। আমার বোনটা কি হয়ে গেল? আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, কান্না করে করে চোখের নিচে কালো দাগ বসে ফেলছে। আমি ধীরে ধীরে তানজিনার দিকে গেলাম। তানজিনা আমার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তানজিনা চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে। আমি গিয়ে তানজিনার চোখ থেকে পানি মুছে দিলাম। তানজিনার সাথে সাথে আমার পা ধরে কান্না করে দিল। ভাইয়া, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি তোর সাথে। আমি তানজিনাকে 2 হাত দিয়ে ধরে দাঁড় করালাম। এবার তানজিনা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তানজিনার কান্না দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হয়েছে। তুই এতদিন কোথায় ছিলিস? তোকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোকে আমি পরে সব বলবো, আগে বল কি হয়েছে আর মা বাবা কেন জেলের ভিতরে বন্দি? ভাইয়া, তুই এদের বাবা মা বলে ডাকিস না। এরা আসলে কোনো মানুষ না ভাইয়া। এরা জানোয়ারের থেকেও অনেক খারাপ। আমার ঘৃণা হচ্ছে। আমি তাদের পেটের সন্তান। আমি কিছুই বুঝতে পারছি না, তুই আমাকে সব ক্লিয়ার করে বলতো। আমার মাথা কাজ করছে না, সব কেমন যেন এলোমেলো লাগছে। ভাইয়া, আমি সেদিন তোকে মিথ্যে অপবাদ দিয়ে বাসা থেকে বের করতে না পারলে ওরা তোকে মেরে ফেলতো। তারা তোকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছে, আর আমি সেটা শুনে ফেলি। তোকে এমনি চলে যেতে বললে তুই যাবি না, তাই আমাকে মিথ্যে নাটক সাজাতে হয়েছে। কিন্তু কেন? আমি কি তাদের নিজের সন্তান না? সেই জন্য নাকি অন্য কিছু? তাহলে শোন, আমি সব বলছি। আসলে তাদের লোভ ছিল এই জায়গা জমির ওপরে, কারণ এই সব কিছুই তোর নামে তোর মামা বাবা লিখে দিয়ে গেছে, আর এই সব কিছুর মালিক একমাত্র তুই। তারা তোকে মারতে পারলেই সব কিছুই তাদের হয়ে যেত। মা বাবা জেলের ভিতরে বন্দি কেন? কি করছে তারা? তাহলে শোন, আমি ওই দিন তোর রুম থেকে বের হয়ে আমার রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে মায়ের একটা কথা শুনে কানে আসলো, আর আমি দাঁড়িয়ে গেলাম। আমি আড়াল থেকে তাদের সব কথা শুনতে পাচ্ছিলাম। জয়কে আর বাঁচিয়ে রাখার দরকার নেই। ওর ওপরে এত অত্যাচার করি, তাও বাসা থেকে যায় না। বিনা কারণে মারধর করি, ঠিক মতো খেতে দিই না, তাও এইখানেই পড়ে থাকে। তাহলে কি করতে বলছো? ওকে মেরে দিলে ভালো হবে। ওর মাকে যেভাবে মেরেছি ওকে সেইভাবেই মারতে হবে। নাহলে ও যদি সব জেনে যায়, আর যদি জানতে পারে এই সব কিছুই ওর নিজের, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? আর ও যদি না মরে তো আমরা এসব কোনো কিছুই পাবো না। কিছুদিন পরে ওর 22 বছর পূর্ণ হবে। 22 হলেই ওর থেকে সব কিছু আমরা নিতে পারবো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তবে সব সাবধানে করতে হবে, কেউ যেন না জানে। জানলে অনেক বড় সমস্যা হবে। হুম। কথাগুলো আম্মু আর আব্বু বলছিল আর তানজিনা সব শুনে ফেলে। আমি সব শুনে আমার ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দিই। আসলে ভাইয়া, আমার ভাবতেও অনেক খারাপ লাগছিল আমার মা বাবা এতটা খারাপ। তারপর আমি চিন্তা করলাম তোকে বাসা থেকে বের করতে হবে। আমি জানি তোকে আমি এইসব বললে তুই কোনোদিনই আমার কথা বিশ্বাস করবি না, আর তোকে বললে তুই এই বাড়ি থেকে যাবি না। তাই আমি এমন একটা খারাপ কথা বলতে বাধ্য হলাম, যেন তুই আমার উপরে রাগ করে হলেও এই বাসা থেকে চলে যাস। আর আমি আরিয়া আপুকেও কল করে কথাটা বললাম, যেন আরিয়া আপু তোকে ভুল বোঝে। আরিয়া আপু আমার কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমি তাকে বিশ্বাস করাতে বাধ্য করেছি। তারপর তুই চলে যাওয়ার 2 দিন পর আমি বাসায় পুলিশ নিয়ে এসে আম্মু আব্বুকে ধরিয়ে দিলাম। আমি এমন বাবা মা চাই না যে বাবা মা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে, তাই আমি তাদেরকে পুলিশের হাতে তুলে দেই। তারপর তোকে অনেক খুঁজেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি আমি আরিয়া আপুকেও সব সত্যি কথা বলে দেই পরে। আরিয়া আপু অনেক খুঁজেছে, সেও তোর কোনো খোঁজ পায়নি। আমাকে তুই ক্ষমা করে দিস ভাইয়া। আমার জন্য তোকে অনেক কষ্ট পেতে হলো। তানজিনা এসব বলছে আর কান্না করছে, আর আমার চোখ দিয়ে তো পানি নেমেই যাচ্ছে। আমি এবার তানজিনাকে জোরে ধরে কান্না করতে থাকলাম। তানজিনা চল থানায় যাব। থানায় কেন যাবি তুই?
মা বাবাকে দেখতে। ওইসব নরপশুদের এখনো তুই মা বাবা বলছিস ভাইয়া? আমি আর এদের মুখ দেখতেও চাই না। এভাবে বলতে নাই, ওনারা তো নিজের মা বাবা। মা বাবা যতই খারাপ হোক তাও তারা মা বাবাই। আমার কষ্ট এটাই যে তারা আমার আপন মা বাবা। নিজের উপরেই ঘৃণা হচ্ছে। আমি এমন এক পাপিষ্ট মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। জন্মের সময় আমার মৃত্যু হলেও অনেক ভালো হতো। তানজিনার মুখে এমন কথা শুনে তানজিনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মা বাবাকে নিয়ে এইভাবে কথা বলবি না। তুই এখন আমার সাথে চল চুপচাপ করে, মা বাবার সাথে আমার একটু কথা আছে। তারপর তানজিনা যেতে রাজি হলো। এমন সময় দরজার কলিং বেলের শব্দ শুনতে পেলাম। তানজিনা দরজা খুলে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। এমন সময় অনুভব করতে পারলাম কেউ আমার পা ধরে কান্না করছে। আমি মাথা উঠে দেখি আরিয়া। আরিয়া হয়তো আমি আসার খবরটা পেয়ে গেছে জুনাইদের থেকে, তাই চলে আসছে। কি করছো এসব তুমি? আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে সেই দিন অনেক অপমান করেছি, তোমার কথা বিশ্বাস করি নাই। আমাদের এত দিনের রিলেশন, তাও আমি তোমাকে অবিশ্বাস করেছি। মুখে যা আসছিল তাই বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আরিয়াকে উঠিয়ে দাঁড় করালাম। আরিয়া দেখে তাকে অনেক কষ্ট হচ্ছিল যে আরিয়ার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যেত। আর আজ তার কি অবস্থা হলো, আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে, খুব খারাপ লাগছে। নিজের কি অবস্থা করলে তুমি? নিজের খেয়াল রাখোনি কেন? কিভাবে আমি ঠিক থাকবো? আমি এমন একটা ছেলেকে অপমান করলাম যে আমার সাথে এতদিন থাকলেও আমি তাকে চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তোমার উপরে আমার কোনো রাগ অভিমান নেই। তোমার তো দোষ ছিল না, দোষ ছিল আমার কপালের। ভাইয়া, আরিয়া আপু তোকে অনেক ভালোবাসে, আর তার তো কোনো দোষ ছিল না। আমি আপুকে যা বলেছি তাই বিশ্বাস করেছে। আপু তোর জন্য অনেক কান্নাকাটি করছে। তুই আপুর ওপরে আর রাগ করে থাকিস না। আমি রাগ করি নাই। আরিয়া আমার দিকে এগিয়ে আসলো আর আমার পায়ে আবার হাত দিয়ে দিতে চেয়েছিল। আমি তখনই আরিয়াকে তুলে আমার বুকে জড়িয়ে নিলাম। আরিয়া আমার বুকে মাথা রেখে কান্না করেই যাচ্ছে। আমি আরিয়াকে জড়িয়ে ধরে রাখলাম। আসলে আরিয়া আমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই আজকে ওকে কান্না করতে নিষেধ করছি না, কান্না করুক একটু। অনেকক্ষণ পরে আরিয়াকে আমি সরিয়ে দিলাম। আমরা এখন থানায় যাব, চলো তোমরা আমার সাথেই যাবে। তারপর আমরা তিনজনে বের হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই থানার পৌঁছে গেলাম। থানায় ঢুকে দেখি আমার মা বাবা থানার ভেতরে বন্দি। আমি এসব নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মা বাবা আমাকে দেখে তারা নিজেদের মাথা নিচু করে ফেললো। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম। আব্বু আম্মু কেমন আছো তোমরা? আমার কথা শুনে আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে তাদের চোখের পানি ছেড়ে দিল। আপনারা ভাবছেন আমি এখন ওদের মা বাবা বলে কেন ডাকছি, তাই তো? কারণটা হলো তারা আমাকে কখনো নিজের সন্তান মনে না করলো, আমি তাদের নিজের আপন বাবা মা মনেই করতাম। ভালো তাদের সেই আপন বাবা মা ভেবেই এসেছি। আব্বু আম্মু কেন কথা বলছে না আমার দিকে তাকিয়ে, তারা চোখের পানিই ফেলছে। তারা হয়তো এমনটা আশা করেনি যে আমি তাদের মা বাবা বলে এখনো ডাকবো। আম্মু আব্বু চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমাদের সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে পারবে? আচ্ছা, আমার মা বাবা কারা? আর তাদের তোমরা মেরে ফেললে কেন? কি করছে তারা তোমাদের সাথে? আরে আমি তোমাদের সবসময় অনেক ভালোবাসতাম। সবাই বলতো মা বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করেন, তাই তোমাদের দেওয়া সব কষ্ট আমি মাথা পেতে নিতাম, কখনো প্রতিবাদ করি নাই। কতদিন পানি খেয়ে ঘুমিয়ে গেছি, কতদিন না খেয়ে সারা রাত কাটিয়েছি, তারপরেও কখনো কোনো অভিযোগ করি নাই। কোনো দোষ না করেও অনেকবার তোমাদের আঘাতে কত বিক্ষত হয়েছি, নিজের শরীরে রক্ত ঝরিয়েছি। কি দোষ ছিল আমার আর আমার মা বাবার? আমাদের এসব সম্পত্তির উপরে তোমাদের লোভ ছিল, আমাকে বললেই আমি তোমাদের নামে সব লিখে দিতাম। আমি এসব দিয়ে কি করব? আমার তো এসবের কোনো প্রয়োজন ছিল না, আমার তো একটু ভালোবাসার দরকার ছিল। জানো আম্মু, খুব করে ইচ্ছে করতো তোমার হাতে খাবার খাওয়ার, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি তোমার মায়ের ভয়ে। যখন তুমি তানজিনাকে খাইয়ে দিতে তখন আমি আড়ালে দাঁড়িয়ে কান্না করতাম আর ভাবতাম যদি আমাকে তুমি একটাবার খাইয়ে দিতে। আমি শুধু নীরবে চোখের পানি ফেলে গেছি, কখনো মুখ খুলে কিছু বলতে পারি নাই। আর আব্বু, তোমাকে আমি সত্যিই খুব ভালোবাসি। তুমি যখন বোনের জন্য খাবার নিয়ে আসতে, বোনকে নিয়ে স্কুলে যেতে, আমার খুব ইচ্ছে করতো তোমার হাত ধরে স্কুলে যেতে, কিন্তু আমি কখনো তোমাকে বলার সেই সাহসটা পাইনি। আমার এসব কথা শুনে সবার চোখ দিয়ে পানি নেমে আসছে। আম্মু আব্বুও খুব কান্না করছে। আমার কথা শুনে আম্মু আব্বু আমার দিকে এগিয়ে আসলো। বাবা, তুই আমাদের ক্ষমা করে দিস। তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি, কখনো তোকে নিজের সন্তান মনে করি নাই, সব সময় অবহেলা করেছি। আচ্ছা আম্মু, আমাকে এইটা বলো, আমার অতীতটা কেমন ছিল আর আমার মা বাবাকে মারলে কেন তোমরা? এবার আব্বু এগিয়ে আসলো আর বলল,
জয়, শোন, তোর বাবাকে আমরা মারিনি। আসলে তোর আব্বু ছিল আমার বন্ধু, আর আমরা একসাথে কাজ শুরু করি। আমি অনেক লোকসানে পড়ে যাই, তারপর আমি বের হয়ে যাই, আর তোর বাবা একাই কাজ শুরু করে, আর সে সফল হয়। তুই জন্ম নেওয়ার 1 বছরের মাথায় তোর আব্বু একটা অ্যাক্সিডেন্ট হয় আর সে মারা যায়। তারপর আমার লোভ বেড়ে গেল সবকিছুর উপরে। আমি মনে করেছিলাম তোর আম্মুকে মেরে ফেললে সবকিছুই আমাদের হয়ে যাবে, তাই তোর আম্মুকে আমরা মেরে দিলাম। পরে জানতে পারলাম সবকিছুই তোর নামে করে গেছে। তোর বয়স 22 বছর না হলে কেউ কিছুই পাবে না। তারপর আমরা তোকে মেরে ফেলার প্ল্যানিং করি। আসলে আমাদের লোভ অনেক বেড়ে গেছে, আমাদের তুই ক্ষমা করে দিস। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, আমরা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছি। এটা বলে আব্বু চুপ হয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না, আমার চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। তখন তানজিনা বলল, ভাইয়া, এখান থেকে চল। এইসব মানুষের কঠিন শাস্তি হওয়া দরকার। জয়, তানজিনা ঠিকই বলছে। এই সব মানুষদের জন্য তোমার নিজের বাবা মাকে হারাতে হয়েছে, তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। আমি চুপ হয়ে সবার কথাই শুনে যাচ্ছি, কিন্তু আমি তো তাদের কষ্ট দেখতে পারবো না। তারা আমার আপন মা বাবা না হলেও আমি তাদের নিজের বাবা মা মনে করতাম, আর অনেক ভালোবাসতাম, এখনো বাসি। কিভাবে তাদের কষ্ট সহ্য করব আমি? বাবা, তুই এখান থেকে চলে যা। আমরা যে অন্যায় করেছি তার জন্য এটাই আমাদের প্রাপ্য ছিল, কিন্তু তুই আমাদের ক্ষমা করে দিস। আমি তোমাদের এইভাবে রেখে যাব না, তোমাদের কষ্ট আমার সহ্য হবে না। আমি তোমাদের এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ভাইয়া, তুই এসব কি করছিস? যারা তোকে এত কষ্ট দিল তাদের ছেড়ে দিতে বলছিস? তুই আসলে কি মানুষ? আমি বুঝতে পারছি না ভাইয়া, মানুষ কিভাবে এতটা কষ্ট সহ্য করতে পারে। তোকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। এই কথা বলে তানজিনা আমাকে জড়ে ধরে কান্না করে দিল। তারপর আমি পুলিশের সাথে কথা বলে আব্বু আম্মুকে বের করে নিলাম থানা থেকে। তারপর সবাই মিলে বাসাতে চলে গেলাম। আমি বাসায় মাথা নিচু করে বসে আছি, আর সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে আম্মু বলে উঠলো, তুই আমাদের ছাড়িয়ে নিয়ে আসলি কেন? আমি আমার মা বাবা বলতে তোমাদের বুঝি। আমি তোমার নিজের মা বাবাকে কখনো দেখি নাই, তোমাদের ছোটবেলা থেকে মা বাবা মনে করে আসছি। তোমরা তো এখন নিজেদের ভুল বুঝতে পারছো, আমার কাছে সেটাই অনেক। যে দোষ করে স্বীকার করে আর ভুল করে নিজের ভুল বুঝতে পারে, তাদের ক্ষমা করে দেওয়া উত্তম। আর হ্যাঁ আব্বু, আম্মু, আমি এইসব কিছুই তোমাদের নামে লিখে দেবো। আম্মু এসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে কান্না শুরু করে দিল। এই প্রথম আম্মু আমাকে জড়িয়ে ধরলো, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তারপর আম্মু আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। সত্যি বলছি, আমার তখন খুব ভালো লাগছিল। এর আগে আম্মু কখনো আমাকে আদর করে নাই। মায়ের আদর ভালোবাসে কি সেটা এখন বুঝতে পারছি আমি। আব্বু এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। বাবা, আমাদের এসব কিছুই চাই না। আমরা এতদিন ধরে আসল রত্ন চিনতে পারি নাই। এমন ছেলে হয় না বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ। আম্মু, মা বাবা যতই অন্যায় করুক না কেন, সন্তানের কাছে কখনো ক্ষমা চাইতে নাই। তোমাদের উপরে আমার আর কোনো অভিযোগ নেই। তোমরা সবসময় আমার পাশে থাকলেই হবে, আমার আর কিছু চাই না। তারপর আব্বু এসে আমাকে জড়িয়ে ধরল। আব্বুকে জড়িয়ে ধরে রাখলাম অনেকক্ষণ ধরে। আম্মু, তুমি যাও, আমাদের সবার জন্য রান্না করো, আজকে সবাই একসাথে খাবো। অনেকদিন হলো তোমার হাতের খাবার খাইনি, খুব মিস করতাম তোমার হাতের রান্না। আম্মু আমার কথা শুনে অনেক খুশি হয়ে গেল, আর তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেল। তারপর যে যার মতো চলে গেল, আরিয়া শুধু দাঁড়িয়ে রইলো। আরিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আরিয়ার দিকে এগিয়ে গেলাম। আরিয়ার দিকে তাকিয়ে দেখি তার চোখের পানি টলমল করছে, এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে এমন সময় আমি পানিটা মুছে দিলাম। কি হয়েছে তোমার? আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কিভাবে পারলাম এমন একটা মানুষকে অবিশ্বাস করতে? নিজের ওপর এখন ঘৃণা হচ্ছে। আমার ভাগ্য যে আমি তোমার মতো একটা মানুষকে পেয়েছি, আবার নিজের থেকে দূরে সরিয়ে দিলাম। জয়, আমার কিচ্ছু চাই না, প্লিজ। আমাকে তোমার পায়ে একটু জায়গা দিলেই হবে, আর কিচ্ছু না। তোমার জায়গা আমার পায়ে না, আমার বুকে। এখানে আমি তোমার দোষ দিতে চাই না। আচ্ছা বাদ দাও, হাত মুখ ধুয়ে আসো, আজকে একসাথে খাবো। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে। আজকে সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে, সত্যি অনেক ভালো লাগছে। আমি সবসময় এটাই চাইতাম যে খাওয়ার সময় আমার জন্য সবাই অপেক্ষা করুক। তারপর আমি খেতে বসে গেলাম। আম্মু নিজের হাতে আমাকে খাবার দিল, সবাই খাওয়া শুরু করে দিল।
আম্মু তুমি আমাকে একটু খাইয়ে দাও তো, তোমার হাতে খাবো। তারপর আম্মু আমাকে তার নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আব্বুও আমাকে খাবার খাইয়ে দিল। আজকে খুব ভালো লাগছে, খুব মজা করে খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছি। তানজিন আমাকে জিজ্ঞেস করলো আমি এতদিন কোথায় ছিলাম। তারপর সব কিছু সবাইকে বললাম, কি কি হয়েছে আমার সাথে। আপনারা তো জানেন, তাই আর কিছু বললাম না। আরও কিছুক্ষণ কথা বলার পরে আমি আমার রুমে চলে আসলাম। রুমে গিয়ে শুয়ে আছি, তখন আরিয়া আসলো আমার রুমে। তখনই আমি আরিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। নিজের কি হাল করলে তুমি, নিজের একটুও যত্ন নিলে না কেন? আরিয়া আবার কান্না করে দিল। আমি আরিয়াকে জড়িয়ে ধরলাম আর আরিয়ার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। তারপর আরিয়া আমার জামার কলার টান দিয়ে নিজের মুখের সামনে আমার নিজের মুখ নিয়ে গেল আর আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। এভাবেই কয়েক মিনিট ছিলাম। হঠাৎ করে তানজিনা চলে আসছে। তানজিনা আসার শব্দ শুনে আরিয়া আমাকে ছেড়ে দিল। আরিয়া অনেক লজ্জা পেয়ে গেল। কি হচ্ছিল এইসব, হ্যাঁ? আরিয়া লজ্জায় এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আর সোজা নিজের বাসায় চলে গেল। তানজিনের সাথে অনেকক্ষণ কথা বললাম। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। রাতের খাওয়া শেষ করে শুয়ে আছি। হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখে আন্টি কল করছে। তাই দেরি না করে তাড়াতাড়ি কল রিসিভ করলাম। কেমন আছো বাবা? ওখানে গিয়ে কি আমাদের ভুলেই গেলে নাকি? না আন্টি, আসলে একটা সমস্যা হয়েছিল, তাই কল দিতে পারি নাই। আর আমি কালকেই ফিরে এসে সব বলবো আপনাদের। ঠিক আছে, জিনিয়ার সাথে কথা বলো। তারপর আন্টির হাত থেকে ফোন নিয়ে জিনিয়া কথা বলা শুরু করে দিল। কে মিস্টার জয়? গ্রামে গিয়ে দেখি আমাকে ভুলেই গেছো। ওখানে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। তাহলে তো ভালোই। আচ্ছা, আসবে কবে? তোমাকে ছাড়া আর ভালো লাগছে না, তাড়াতাড়ি চলে আসো। আসবো। আর তোমাদের সাথে অনেক কথা আছে জানো, আজ আমি অনেক হ্যাপি। কি নিয়ে এত হ্যাপি জানতে পারি? কাল এসে সব বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরিয়ার সাথে দেখা হয়েছে নাকি? হুম ও আচ্ছা, রাখলাম। ভালো থেকো আর সাবধানে এসো। শুভরাত্রি। তারপর জিনিয়া কলটা কেটে দিল। আমি ফোন রেখে দিলাম পাশে। আমার ফোন বেজে উঠলো, দেখি আরিয়া কল দিছে। আরিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। আরিয়াকে বলে দিলাম কাল আমি চলে যাব, আবার এখানেই চলে আসবো। আরিয়ার সাথে কথা বলা শেষ করে আমি ঘুমিয়ে গেলাম। সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 4 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে গেলাম। তারপর আমি সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আন্টি আর জিনিয়াকে সব বললাম। তারা আমার সবকিছু শুনে অনেকটা অবাক হলেও খুশি হয়েছে, কারণ আমি আমার সবকিছুই ফিরে পেলাম। আসলে বাবা, তোমার মতো ছেলে পা সত্যি ভাগ্যের ব্যাপার। দোয়া করি ভালো থেকো সব সময়। জি তো গ্রামে চলে যাবে নাকি আবার? জি আন্টি, চলে যাব ওখানে। ওখানে গেলে তো আমাদের ভুলেই যাবে। কি বলছেন আন্টি, ভুলবো কেন? আমি তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার খারাপ সময় আমার পাশে ছিলেন। আপনাদের আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একজন মা পেলাম, জিনিয়ার মতো বন্ধু হিসেবে পেলাম। জিনিয়ার দিকে তাকাতেই দেখি জিনিয়া নিজের রুমের দিকে চলে গেল, মুখ কালো করে। ওর আবার কি হলো? এভাবে চলে গেল কেন? আমি দেখছি। তারপর আমি জিনিয়ার রুমে চলে গেলাম। দেখি জিনিয়া বসে আছে মন খারাপ করে। মন খারাপ কেন তোমার? কই, না তো। মন খারাপ হবে কেন? এইভাবে চলে আসলে কেন? এমনি। আচ্ছা বাদ দাও, গ্রামে গেলে আমাদের ভুলে যাবে না তো আবার? কখনো ভুলতে পারবো না। তোমার মতো বন্ধুকে কি কখনো ভোলা যায়? জিনি আমার কথা শুনে কান্না করে দিল, কিন্তু কিছু বলতে পারলো না। তারপর আমি জিনিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। নিজে বসে আন্টির সাথে কথা বলছি। তখন জিনি আসলো আমাদের কাছে। সবার থেকে বিদায় নিয়ে আবার গ্রামে চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। সবার সাথে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই কেটে গেল 1 মাস। এখন খুব ভালোই কাটছে আমার দিনকাল। এখন আমি অনেক হ্যাপি। এর মধ্যেই আমি আব্বু আম্মুর কাছে আরিয়ার কথা বলে দিই। তারা আরিয়ার কথা শুনে আমাদের বিয়েও ঠিক করে ফেলে। আব্বু আম্মু এখন আমাকে তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসে। এখন বলতে গেলে আমার কোনো দুঃখ নেই, অনেক সুখী আমি। কিছুদিন পরেই আমাদের বিয়ের সব আয়োজন করা হচ্ছে। আন্টি আর জিনিয়াকে দাওয়াত দিয়েছি, তারাও চলে আসবে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসলো। আর 3 দিন পরে আমার বিয়ে। আমি রুমে বসে ফোন টিপছি। আচমকা কেউ আমার চোখ ধরে ফেলে। বুঝতে পারছিলাম না কি হতে পারে। আমি অনেকবার বললাম কে, কিন্তু কোনো কথা বের হচ্ছে না। এবার আমি জোর করে হাত সরিয়ে দেখি জিনিয়া। ও তুমি কখন আসলে? আমাকে তো বললে না। বলি নাই, তার কারণ সারপ্রাইজ দেব বলে। ভালোই, আন্টি আসছে নাকি? আসছে তো, আন্টির সাথে কথা বলছে। তারপর আমি জিনিয়াকে নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আন্টি আম্মুর সাথে কথা বলছে। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আসার আগে আমাকে বললেন না কেন? জিনিয়া না করেছে বলতে। আচ্ছা ঠিক আছে, কথা বলুন আপনারা। তারপর জিনিয়াকে নিয়ে আমি আমার রুমে চলে গেলাম। আমি তোমাদের এলাকাটা ঘুরতে চাই আর আরিয়াকে দেখবো। ওকে বিকেলে আসতে বলো না, একসাথে বের হব। ঠিক আছে। জিনিয়ার সাথে কথা বলছি, এমন সময় তানজিনা আসলো। আসতে পারি আমি? আরে আয়, তোর সাথে পরিচয় করে দেই। তারপর দুজনের পরিচয় করে দিলাম। এদের মধ্যে ভালোই ভাব হয়ে গেল। এখন আর আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আরিয়াকে কল দিয়ে বললাম জিনিয়া আসছে। আরিয়া জিনিয়ার কথা জানে। আমি জিনিয়ার কথা বলছিলাম আরিয়ার কাছে। বিকালে আমি তানজিনা জিনিয়া বাসা থেকে বের হয়ে গেলাম। আরিয়াকে আসতে বলছি, সেও চলে আসবে। কিছুক্ষণ পরে আরিয়া চলে আসলো। আরিয়ার সামনে জিনিয়ার পরিচয় করে দিলাম। এবার দুজনেই কথা বলছে। সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই খেলাম। তারপর আরিয়াকে আরিয়ার বাসার দিকে আমরা আমাদের বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজ আমার আর আরিয়ার বিয়ে। বিয়ের কাজ শেষ করে আরিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। আজকে আকাশ জুড়ে একটা মস্ত বড় চাঁদ উঠেছে। আজকে বোধহয় পূর্ণিমা। চিলেকোঠায় বসেছিলাম। ছাদের উত্তাল পাত্তাল আলো দেখে ছাদের কার্নিশে এসে দাঁড়িয়েছি। তারপর একটু একটু ছাদ দেখতে জ্যোৎস্না চেয়ে নিয়ে গায়ে মাখছি। একটু একটু হাওয়াও বইছে, বেশ ঠান্ডা হাওয়া। আচ্ছা, এটা বাংলার কি মাস? আশ্বিন না কার্তিক না অগ্রহায়ণ চলে এসেছে, ঠিক মনে করতে পারি না। কিন্তু মাসের নাম আমার জানা দরকার। কেউ যদি বলে আপনার বিয়ে বাংলার কোন মাসে, তখন আমি কি করব? এই প্রশ্নের উত্তরে জানি না। বললে কি খুবই খারাপ শোনায়? হয়তো শোনায়। কেউ কেউ বিয়ের বাংলা, ইংরেজি, আরবি 3 রকম মাস তারিখ মনে রাখে। আমার সেই ক্ষমতা নেই। আজ জানলেও নিশ্চিতভাবে কয়েকদিনের মধ্যেই ভুলে যাব। আচ্ছা, তারিখ ভুলে গেলে কি আরে খুব রাগ করবে? এসব ভাবছি, তখন জিনিয়া আর তানজিনা আসলো আমার কাছে। ভাইয়া, তুই এখানে কি করিস? ভাবি কখন থেকে অপেক্ষা করে বসে আছে তোর জন্য। তাড়াতাড়ি যা। তারপর আমি বাসর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। কেমন একটা অনুভূতি কাজ করছে নিজের ভেতরে। তারপর আমি রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আরিয়া উঠে এসে আমাকে সালাম করলো। আমি আরিয়াকে 2 হাত দিয়ে তুলে কপালে একটা চুমু দিয়ে বুকে টেনে নিলাম। তারপর নামাজ পড়ে আরিয়াকে কোলে তুলে খাটের উপরে নিয়ে আসলাম। আরিয়ার সাথে অনেকক্ষণ গল্প করলাম। আমি সত্যি আজ অনেক হ্যাপি তোমার মতো একজন স্বামী পেয়ে। খুব ভালোবাসি তোমাকে, সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। আমিও ভালোবাসি আমার মিষ্টি বউটাকে, খুব বেশি ভালোবাসি। চলো এবার শুরু করি। আমি আর পারছি না। কি পারছো না তুমি? আর কি শুরু করার কথা বলছো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। কি? আজকে না আমাদের বাসর রাত, তো ঘুম কিসের? আজকে কোনো ঘুম হবে না, আজকে বিড়াল মারিব। তা বিড়ালটা কই? বিড়াল তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আরে এই বিড়াল ওই বিড়াল না। তো কোন বিড়াল? তারপর আমি আরিয়ার ঠোঁট আমার ঠোঁটের কাছে নিয়ে আনলাম। আরিয়ার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। এইভাবে 3-4 মিনিট ছিলাম। তারপর আরিয়াকে ছেড়ে দিলাম। মেরে ফেলবে নাকি? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। বিড়াল মারা কি এটাকেই বলে? আরে না। তো ওকে, আগে লাইট অফ করি। তারপর আমি লাইট অফ করে দিলাম। আর শুরু হয়ে গেল বিড়াল মারা। আরিয়া আমি দুজনেই ডুবে গেলাম প্রেমের অতল সাগরে।